এত ধৈর্য আমার নেই, ধমকাতে চাই না আমি তোমাকে। প্রণমী দমে যায় না, হাঁপাতে হাঁপাতে বলে, আপনি কেমন দেখতে? অনেক সুন্দর, অনেক। গোটা জীবন আপনাকে দিয়েছি আমি। আমি দেখবো না আপনাকে? সংসার করব কিভাবে? আমি কেন দেখতে পাবো না? আমি কেন দেখতে পাবো না আপনাকে? অথচ সবাই দেখে আপনাকে। আপনি রেগে গেলে কপালে কয়টা ভাঁজ পড়ে? বাদরামি করে হাসলে কেমন লাগে? ওসব কেন আমি দেখবো না? এই পাগলামি থামবে না। ইরফান হাল ছেড়ে দেয়, প্রণমীর হাত ছেড়ে দেয়। বাড়ি পৌঁছাতে আরো কিছুক্ষণ সময় লাগবে। শেষ কলটা ছিল ইহানের। ইরফান ফোর্স শব্দে শ্বাস ফেলে রিসিভ করে বলে, আসছি পথে, তোমরা খেয়ে শুয়ে পড়ো, অপেক্ষা করো না আমাদের। কল কেটে আবারও প্রণমীকে দেখে ইরফান। ভেজা জর্জেটের শাড়িটা গায়ের সাথে এলোমেলো হয়ে লেপ্টে আছে। ইরফান মৃদু শ্বাস ফেলে গাড়িটা একটু থামিয়ে রেখে আঁচল টেনে প্রণমীকে ঢেকে দেয় ভালো করে। প্রণমী পায় কঠিন হাতের উষ্ণতা। মস্তিষ্কের স্নায়ু কোষে চলা আন্দোলন বেড়ে যায়। খপ করে ইরফানের সে হাতটা ধরেই বলে, এই হাতটা কেমন? ওই চোখ দুটো কেমন? আপনি আমাকে একা একা কেন দেখবেন? বলেই হাত ছেড়ে প্রণমী চুল টানে। নিজের কানের কাছে ধূপধাপ আওয়াজ হয় সিঁড়ি থেকে পড়ার। তারপরে ভন ভন শব্দ। যখন প্রণমী প্রথম টের পেয়েছে সামনে সবকিছুই তার কাছে অন্ধকার। ইরফানের শার্ট খামচে ধরে কাঁদতে থাকে অবুজের মতো। ইরফান ব্যস্ত হলো, আকুল হলো, বা হাতে পেঁচিয়ে ধরে রাখলো মেয়েটাকে, আর ডান হাতে গাড়ি চালিয়ে সোজা পৌঁছালো শান্তিনীরে। সদর দরজা খুলেছে ইসি, মুইন আর সে দুজনেই জেগেছিল। ওরা সন্ধ্যাবেলা ঘুমিয়েছে, তাই এখন চোখে ঘুম নেই। ভেজার শরীরে কাঁপতে থাকা প্রণমী আর ইরফানকে দেখে ইসি বলল, চল বাঁধিয়েই ছাড়বি দুজন, চা গিয়ে চেঞ্জ করে আয়। আমি আর মইন আছি, জেগে আছি। প্রণমীকে ধরে ধরে ইরফান দোতলায় নিয়ে গিয়ে ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। প্রণমী তখনও ঠিক নেই। হতাশা আর জেদে খামচে ধরে রেখেছে ইরফানের হাত। আবারও হাত উঠিয়ে মুখের কাছে নিতে ইরফান ধপ করে ধরে ফেলে হাতটা। রাগ দেখায় না, ধীর স্থির বলে, হাত কামড়াচ্ছ কেন? খেতে পেয়েছে? ভাত আনবো? আমি আপনাকে দেখতে চাই। আবারও ডুকরে ওঠে মেয়েটা। আর ইরফান দেখলো চারিপাশের মধ্যে সে চিৎকার কেমন গুমট শোনায়। ভীষণ অসহ্যকর মেয়েটার হতাশামাখা চিৎকার। মুখোমুখি দাঁড়িয়ে দুজন। প্রণমী মাথাটা ঠেকিয়ে দিয়েছে ইরফানের বুকে। ইরফান ওকে আলগা করে ধীরে ধীরে থুতনি ধরে উঁচু করে মুখটা দেখে। গ্রিক মিথোলজিতে বর্ণিত এক অপার্থিব সৌন্দর্যময় নারী যেন। ইরফানের চোখে যার রূপ সমান এই দুনিয়ার সব রূপ। ইরফান মায়াময় দৃষ্টিতে দেখতেই লাগলো। দুঃখ মেয়েটার যে দুঃখ ইরফান কমাতে পারবে না। হায় বেচারা ইরফান। প্রণমী ইরফানের হাতের উপর হাত রাখে, কাপা স্বরে বলে, ঠিক এইভাবে দেখতে চাই, যেভাবে আপনি এখন দেখছেন। ইরফান কথা বলছে না, প্রণমী বলতেই থাকে, আপনি ভালো না খারাপ, না দোষী, না খুব শান্ত, আপনি ভদ্র হয়ে গিয়েছেন কি না হননি, ওই সব আমি ভাবতেও চাই না। আমি শুধু দেখতে চাই একটু। আমি কেন কাঁদলাম সে রাতে তালাকের কথা ভেবে? যার জন্য কাঁদলাম তাকে একটু দেখতে চাই। আপনি একাই কেন দেখবেন? আমিও দেখতে চাই, আমিও দেখতে চাই। দু চোখ বুজে ফেলে ইরফান। লম্বা একটা শ্বাস ফেলে এরপর ধীরে ধীরে প্রণমীর গালে হাত রেখে কিছুক্ষণ তাকিয়ে রয়। প্রণমীর ভেজা গাল ছুঁয়ে হাতটা আবারও সরিয়ে নিয়ে হুট করে প্রণমীকে কোলে তুলে নেয় ইরফান। প্রণমী প্রতিক্রিয়া দেখায় না কোনো, শুধু গা কাঁপিয়ে কাঁদে। হঠাৎ টের পায় তার মাথার নিচে বালিশ ঠেকেছে। টের পায় লোক তার খুব কাছে, হয়তো তার মুখটা দেখছে কাছ থেকে। ইরফান প্রণমীর ডান হাতটা আবারও টেনে নেয়। এরপর বাম হাতটা দুটো হাতে নিজের মুখ ছুঁয়ে নরম গলায় বলে, দেখতে হবে না, তুমি আমাকে অনুভব করো প্লিজ। থেমে যায় প্রণমী, চুপ হয়ে যায়। দুহাতে লোকটার সারা মুখ ছুঁয়ে দিচ্ছে, কিন্তু মন যে মানছে না। ইরফান নিজের ভেজা শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দিয়ে প্রণমীর ডান হাতটা ধরে। ধীরে ধীরে সেই হাতটা নিজের নগ্ন বুকের কাছে নিয়ে চেপে ধরে রেখে আকুল হয়ে বলতে থাকে, দেখতে হবে না, তুমি আমাকে অনুভব করো তো। এই প্রণব, এই আমি একটা ইরফান, তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি আমায় দেখতে না পেলেও বাসি, বুঝতে পারছো? অনুভব করতে পারছো তো? ইসি বারবার কল করছে। ইরফান ফোনটা সাইলেন্ট করে দূরে ছুঁড়ে মারে। এদিকে নিচে ইসি চিন্তিত ভীষণ বিড়বিড় করে মুইনকে বলে, এতক্ষণ হলো খাবি না নাকি? মুইন কিছু সময় চুপ থেকে লাজুক হেসে বলল, ওরা আসবে না, খাবে না, ওরা সম্ভবত ব্যস্ত। কল করো না এভাবে, ব্যাড ম্যানার্স। ইসি মুইনের কথার মানে বুঝতে 1 মিনিট লাগে। তারপর তার গাল দুটো লাল হয়ে যায়। অস্ফুটে বলে, ইস, প্রণমী কত ছোট।
মুইন হাসি চেপে রেখে বলে, সেটা ওদের দুজনের মাথা ব্যথার বিষয়, ওরা বুঝে নিবে। তুই দুধ খাও। ইসি দুধের গ্লাস নিয়ে বসে আছে, তবে বসে বসে সে লাল গোলাপি বেগুনি হচ্ছে। বিড়বিড় করে আবারও বলছে, এতদিন ভাবিনি প্রণমী আসলেই খুব ছোট। ইস কি লজ্জা। প্রণমী কাপা হাতে লোকটার হৃদস্পন্দন অনুভব করে। উতলা হয় তবুও কাঁদে। ইরফান প্রচণ্ড ধৈর্যহারা হয়ে আবারও পেল হাত দুটো নিয়ে নিজের চোখ ছয় কপট রাগ দেখিয়ে বলে, এই চোখ, এই ঠোঁট, এই নাক, এই গাল, এসব দেখার দরকার নেই। তুমি এটা দেখো শুধু, বুঝতে পারছো? এই যে হার্ট, প্রণব, এই জায়গাটা কেউই চোখে দেখে না, তাই আফসোস করো না। তুমি কিছু অনুভব করতে পারছো কিনা সেটা বলো। একটু কি শান্তি পাচ্ছ না? প্রণমী বলে না, কাঁদে। ইরফান ধমকে উঠে, বলো। কেঁপে উঠে মাথা নাড়ে প্রণমী। ইরফান ওর দুহাতে চুমু খায় দু গালে, গালে লাল তিলে চুমু খায় ঠোঁটে। আর প্রণমী ধীরে ধীরে ছোট পাখির ছানার মতো আশ্রয় নিতে থাকে অমন প্রশস্ত বুকটাতে। বাইরে ঝুম বৃষ্টি, আজ বাজ পড়ছে একের পর এক। এদিকে আবেগ, হতাশা আর ব্যাকুলতায় জর্জরিত দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকে। এবার নিশ্চুপ কেঁদে যায় প্রণমী। ইরফান বলতে থাকে, যখন যখন আমাকে দেখতে মন চাইবে না, এইভাবে এখানটা ছুঁয়ে দেবে। এর বাইরে আমি কিছুই নেই প্রণব। এই জায়গাটা ছুলে তোমার যা মনে হবে আমি তাই। বলো আমি কি? বলো বলো। আপনি ইরফান মির্জা? নাক টেনে প্রণমী জবাব দেয়। একটা প্রণমী আমার। ভীষণ আবেগ তাকে টেনে নিল প্রণয়ের চূড়ান্ত পরিণামের দিকে। প্রণমী দু হাতে তখনও ইরফানের গাল হাতড়ে বেড়াচ্ছে। হাত সরিয়ে ইরফান নিজের অধিকার মাখিয়ে দিল অষ্টাদশীর কাপা ঠোঁটে। বলে না প্রণমী কিছু, কেমন শান্ত নদীর মতো চুপ। এক হাত বাড়িয়ে ইরফান সুইচ টিপে বাতি নিভিয়ে দিল। প্রণমীর কানের কাছে মুখ নিয়ে ভরাট স্বরে আকুল হয়ে বলল, প্রণব, জানো আমিও না তোমায় দেখবো না আজ। আমরা কেউ কাউকে দেখবো না, হলো না সমান সমান? কাঁদতে থাকে প্রণমী। ইরফান ধীরে ধীরে তার অধিকারের স্পর্শ মাখালো প্রণমীর সারা গায়ে। ওই হাত প্রণমীর পেট ছুঁয়ে উঠল প্রণমীর গালে, ওর কান্না মোছাতে। তখন প্রণমী ফুপিয়ে উঠল। প্লিজ, আমি কাঁদবো। ইরফান হাত সরিয়ে নিয়ে আঁচলে রাখে প্রণমীর। গুটিয়ে গিয়েও নিজেকে ছাড়লো প্রণমী। কাঁদতে কাঁদতে বলল, সত্যি দেখছেন না তো? কসম, একটুও দেখছি না প্রণব। ব্যাকুল কণ্ঠ ইরফানের। দেখলে আপনাকে মেরে ফেলবো আমি। আচ্ছা। আর শোনেন, জি। আপনাকে আরেকটু দেখবো আমি। লম্বা শ্বাস ফেলে মেয়েটার হাতটা টেনে নেয় ইরফানের বুকে। বড্ড আদরে চুমুতে চুমুতে বলতে থাকে, দেখেছো? হুম, কাকে দেখেছো? একটা ইরফান মির্জাকে। বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ে মেয়েটা। ইরফান আবারও যখন ওর কান্না মোছাতে যায় তখন বাধা দিয়ে বলে, বলেছি না আমি কাঁদবো। কপালে ওর কপাল ঠেকায় ইরফান। তারপর কিছু সময় এভাবেই থেকে আঁচল সরিয়ে দেয় প্রণমীর। ইরফান সত্যি প্রণমীকে দেখে না, একটুও দেখে না, চুরি করেও দেখে না, দুষ্টুমি করেও দেখে না, কারণ তার প্রণমী তাকে দেখে না। তাই ঘুটঘুটে অন্ধকারে শুধু সে তার প্রণমীকে নিয়ে নিল প্রণমীর থেকে। আর প্রণমীকে অত্যন্ত ধৈর্যশীলতা, কোমলতা, স্নেহ আর পরম প্রেম স্পর্শে বুঝিয়ে দিতে থাকলো প্রণমী একটা ইরফান মির্জা আছে, যাকে তার না দেখলেও চলবে, শুধু অনুভব করতে হবে। ওই বুকটাতে হাত রেখে বুঝে যাবে প্রণমী তার আসলে একজন আছে, একজন ইরফান মির্জা। বুকের মাঝে এক প্রকার লুকিয়ে আছে মেয়েটা, আঁকড়ে ধরে রেখেছে শক্ত করে ইরফানকে। নিদ্রাচ্ছন্ন গভীর নিঃশ্বাস অনুভব করছে ইরফান। বুঝলো এই মেয়ে এই জগতে নেই। মৃদু শ্বাস ফেলে ইরফান হাতড়ে চাদর টেনে কাঁধ অব্দি ঢেকে দিয়ে অন্ধকারে প্রণমীর গালে একটা হাত রাখে। তখন রাত শেষ হয়নি, কিন্তু ইরফানের তেষ্টা পেল ওই মুখটা দেখার। বুক থেকে প্রণমীর হাতটা আলতো করে সরিয়ে খানিকটা উঁচু হয়। হাত বাড়িয়ে বাতির সুইচ টিপে দৃষ্টি দেয় ফর্সা মুখটাতে। চেয়ে চেয়ে দেখে মেয়েটার চোখের কার্নিশে জমা জলে শুকনো দাগ। ইরফান ওসব ছুঁয়ে ছুঁয়ে দেখে একা একা। দেখতেই থাকে সকাল অবধি। পাখি ডাকা ভোরে, বাড়ি ভর্তি মানুষের কোলাহল। আজ বউ ভাতের অনুষ্ঠান, দুপুরে নিমন্ত্রিত সবাই। দূরের মেহমানরা সকালে চলে এসেছে। ইরফান শেষ রাত থেকে ঘুমায়নি। তার জীবনে প্রথম উৎসবের ওই রাঙা রাতটির জন্য কৃতজ্ঞতা স্বরূপ আলতো তবে চির গাঢ় এক চুমু আঁকে কপালে মেয়েটির, এবং আরও সাবধানে টেনে দেয় চাদরটা। ঘুম ভাঙছে প্রণমীর। ওর নরণচরণ উপলব্ধি করে ইরফান আলতো হাতে টেনে নেয় ওকে। অ্যালার্ম বাজেনি কেন মিস রেনি? ও ঘুম ভাঙার পরে প্রণমীর কিছুটা সময় লাগে সব সময় পরিস্থিতি বুঝতে, ঠিক হতে। এটাও তার ছোটবেলা থেকেই বদভ্যাস। আজও যখন বুঝতে পারছিল না কিছু, তবে অনুভব করছে তার সাথে অনেক কিছু হয়েছে। পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক। নড়ে চড়ে উঠতে গাল
ঠেকলো খোঁচা খোঁচা দাড়িতে, কারো শক্ত চোয়ালে। আতঙ্কে লাফিয়ে উঠবে প্রণমী, তখনই ইরফান ওর গালে হাত রেখে ব্যগ্র হয়ে বলে। এই আমি প্রণব। বড় বড় শ্বাস ফেলে প্রণমী, সময় গড়ায়। ইরফান হয়ে ওঠে উদ্বিগ্ন। কাল রাতের প্যানিক ফিরে এসেছে মেয়েটার। সাবধানী হয়ে প্রণমীর দুহাত আগলে ধরে যাতে হাত না কামড়ে বসে। প্রণমী ঢোক গেলে বড় বড় বোধ আসে, তার সাথে আসলে অনেক কিছু হয়েছে। হয়নি, বরং প্রণমী সে পরিস্থিতি তৈরি করে দিয়েছে। লোকটাকে কি ভীষণ ভুগিয়েছে প্রণমী, তা মনে পড়ে যায়। কতবার ভেঙেছে প্রণমী এক রাতে, কতবার ওই লোক ব্যাকুল হয়ে তাকে গড়ার আশ্বাস দিয়েছে, তা মনে পড়ে যায়। পরিশেষে মনে পড়ে যায় সে কেমন বাধ্য মেয়ে হয়ে কাল রাতে সংসার জীবনে পা রেখেছে। মনে পড়ে যায় ওই লোকটার শেষ কথাটা, আমি একটুও দেখিনি তোমাকে বোকা মেয়ে, তুমি ঘুমাও, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। আর প্রণমীও কেমন গদগদ হয়ে লোকটাকে আঁকড়ে ধরে ঘুমিয়েছে। ওই সময়টাই সে বুঝতে পেরেছে সে লোকটাকে কি ভীষণ ভালোবেসে ফেলেছে। কতটা ভক্তি এসেছে যে নির্দ্বিধায় ছেড়েছে নিজেকে। এই স্পর্শগুলো তাকে ভয় দেয়নি, উল্টো ঝরিয়েছে আবেগ। কেমন পুরোটা সময় আপ্লুত হয়েছিল প্রণমী, দু চোখ ভর্তি পানি নিয়েও স্বামী সোহাগে। চোখের পাতা কাঁপছে মেয়েটার, মুখটা ফ্যাকাশে, মুখটা কাঁদো কাঁদো। নিজের অবস্থান উপলব্ধি করে কিছু বলল না, শুধু চাদর আঁকড়ে আরেকটু গুটিয়ে যায় এবং পরপর আবারও ঢুকে পড়ে ইরফানের বুকের মাঝে। মুখ তোলে না, মুখটা এক প্রকার পিষে ফেলছে ওই পাথর কঠিন বুকে। কাপা হাত তুলে চোখ চেপে ধরে ইরফানের। লজ্জার আড়ষ্টতার ঘোরে এসে হতবিহ্বল হয়ে কি করবে নিজেই বুঝতে পারছে না। ইরফান মেয়েটার পাগলামি দেখে ম্লান হাসে, চোখ থেকে নরম হাতটা সরিয়ে নিয়ে কানের লতিতে চুমু খেয়ে অস্ফুটে বলে। কসম, একটু কপটতা করিনি, দেখিনি। আমার প্রণমী আমায় দেখেনি, সমান সমান। প্রণমী কথা বলছে না, শুধু বড় বড় শ্বাস ফেলছে। ইরফান ওকে স্বাভাবিক করতে ডাকে। প্রণব। প্রণমীর এই ডাকটাতেও ভীষণ লজ্জা লাগছে। ক্ষীণ আওয়াজে প্রণমী জানতে চায়। সকাল কি হয়ে গিয়েছে? ম্লান হাসে ইরফান, আরেকটা চুমু খায় প্রণমীর কপালে, ভরাট স্বরে বলে। হয়েছে। প্রণমীর কেমন কান্না কান্না পাচ্ছে, লজ্জায় ছাড়িয়ে নেয় নিজেকে ইরফানের থেকে। যে চাদরটা কাঁধ অব্দি ছিল সেটি টেনে মুখ ঢেকে নিয়ে বাচ্চাদের মতো বলতে থাকে। আপনি যান, এখন এখান থেকে যান, এক্ষুনি যান। উঠে বসে ইরফান, কপালে সূক্ষ্ম উদ্বিগ্নতার ভাঁজ পড়েছে। হাত বাড়িয়ে মেয়েটাকে ছয়। প্রণব, ফেস মি, ইউ হ্যাভ টু ফেস মি। আপনি যান। প্রণমী। হতাশ ইরফান বসে থাকে চুপচাপ। খানিক বাদে প্রণমী নিজেই চাদর থেকে মুখ বের করে, চোখের পাতা কাঁপছে তার। পরপর ঢোক গিলে নিয়ে বলে। আপনাকে আর একটু দেখি। ঠোঁট চওড়া করে হেসে ফেলে ইরফান, মেয়েটাকে টেনে বুকের সাথে মিশিয়ে নেয়। পরিপূর্ণতায় চোখ বুজে নিয়ে স্বস্তির শ্বাস ফেলে ওর পেলো ভাতটা নিজের বুকে ঠেকিয়ে বলে। সবসময় দেখো তুমি। বাড়ি ভর্তি এ পক্ষের মেহমান, সবাইকে নিয়ে দুপুরে নাগাদ কনভেনশন হলে যাবে বাড়ির সবাই। এ বাড়ির অনুষ্ঠান শান্তিনীরে করতে দেয়নি বাড়ির গিন্নিরা। প্রতিটা অনুষ্ঠানের পরে এত বড় বাড়ি ভাগাড়ে পরিণত হয় তাদের দাবি, তাই কনভেনশন হল। ইরফানের দরজার সামনে দাঁড়িয়ে দরজায় কড়া নাড়ছে ইনশিরা আর সেহা। সকাল 10টা বাজতে চলল। এখন বর বউ সকালের নাস্তা সারলেই তারা মুয়া ডাকবে প্রণমীকে তৈরি করতে। 1:30টার মাঝে হলে পৌঁছাতে হবে। ভেতর থেকে ইরফানের তেতস্বর। দরজা ভাঙবি নাকি? এটা কেমন ধরনের আচরণ বেকুবের দল? বাপরে, তুই তো অনেক ম্যানার্স জানতা সমস্যার হয়েছিস দেখছি। তা ভাই, বউকে নিয়ে ঘরবন্দি হয়েই থাকবি? অনুষ্ঠানে যাবি না? বের হ এক্ষুনি। তোরা যা, আমরা আসবো। তোরা কি চট্টর বাঁধালি? না রে বাবা, যা তো। তাড়াতাড়ি, হ্যাঁ। প্রণমীকে সাজাতে এসেছে পার্লার থেকে। আবার ওসব কেন? নতুন বউ সাজবে না? এত কথা বলিস না, তাড়াতাড়ি বের হ। ইনশিরা সেহা চলে যায়। ইরফান দাঁড়িয়ে আছে হাতে লাল রঙের এক সেট সালোয়ার কামিজ নিয়ে, তার পছন্দের রং এটা। ঠিক তখনই ওয়াশরুমের দরজা ঠেলে বেরিয়ে আসে প্রণমী, ধীর পায়ে, আড়ষ্ট কদমে, শরীরে জড়ানো একটা লাল বাথরব এবং মাথায় তোয়ালে পেঁচিয়ে। ওকে দেখলো ইরফান এক পলক। দুহাত কসলাচ্ছে মেয়েটা আড়ষ্টতায়, বাধ্য হয়ে স্বাভাবিক থাকছে মেয়েটা। সুস্থ থাকলে মেয়েটা ঠিকঠাকভাবে লজ্জা পেয়ে নিত না। এখন নিরুপায় হয়ে বেরিয়ে এলো। ইরফান নিঃশব্দে শ্বাস ফেলে পরপর স্বাভাবিক গলায় বলে। বিছানায় সালোয়ার স্যুট রেখেছে, কাউকে ডাকতে হবে না। আমি বরং বারান্দায় যাই, প্ল্যান্টসগুলোতে পানি দিতে হবে। ইরফান চলে যেতে প্রণমী ধীরে ধীরে সালোয়ার স্যুট পরে চুলটা মুছে নেয়, তারপর নিচু গলায় ইরফানকে ডাকে। আপনাকে প্ল্যান্টসগুলোতে পানি দেওয়া হলে আসতে পারেন। ইরফান এসে আবারও দাঁড়ায় প্রণমীর মুখোমুখি। কিছুক্ষণ প্রণমীকে দেখে নিয়ে হাঁক ছাড়লো বাইরে। সেও ডাকছেন কেন আপুকে? তোমাকে নিয়ে যাবে, ব্রেকফাস্টের পরে সাজাবে। বসো তুমি, আমি আসছি।
প্রণমী পা উঠিয়ে বিছানায় চুপচাপ বসে থাকে। ইরফান শাওয়ার নিতে নিতেই কোমরে একটা তোয়ালে পেঁচিয়ে হঠাৎ দরজা খুলে উকি দিয়ে জানতে চায়, সেহু এসেছে? না তো, আসুক না ধীরে সুস্থে আপু। কত কাজ হাতে, আমার অসুবিধা নেই। মুশকিল হলো। কি হয়েছে? কাবার্ড থেকে আর একটা ট্রাউজার বের করে দিতে হবে, এটা ভিজিয়ে ফেলেছি। প্রণমী ভীষণ স্বাভাবিক, হঠাৎ ভীষণ আত্মবিশ্বাসী হয়ে উঠে দাঁড়ায়, নিচু গলায় বলে, জি, তবে আমি বের করে দিয়েছি। 6 কদম, তারপর বড় ক্যাবিনেট, তাই তো? আপু বলেছে আমার যাবতীয় ঘরোয়া পোশাক ওখানে, কাল শুনেছি। না না, ইটস ওকে, আমি অপেক্ষা করছি। বলুন না, আমার অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, ওইখানেই তো পেলে। খোলো, দেখো ওখানে ধূসর রঙের। থেমে যায় প্রণমী, কেঁপে উঠে হঠাৎ, আকস্মিক চোখ মুখ খিচিয়ে নেয় ইরফান। এক হাত তুলে নিজেই নিজেকে একটা চড় মেরে থামিয়ে দেয়, তারপর অপরাধীর মতো মুখটা নিয়ে তাকিয়ে থাকে প্রণমীর দিকে, যে গুটিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে একেবারে। ইরফান কোনো মতে গায়ের সাবান ফেনা ধুয়ে তোয়ালে পেঁচিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে, নিজেই ট্রাউজার বের করে পরে নেয়, আর চোখে দেখে প্রণমীকে যে চুপচাপ দাঁড়িয়ে আছে ভাবলেশীন ভাবে। গলা খাকারি দিল ইরফান, বলল, তুমি নতুন মানুষ, এগুলো তুমি খুঁজে পাবে কিভাবে? আচ্ছা, ম্লান হাসে নিজের প্রতি একরাশ তাচ্ছিল্য নিয়ে ফিরতেই জবাব দেয়, পুরাতন মানুষ হলে বুঝি খুঁজে পাবো কোনটা ধূসর রং? কালে খুঁজে পাবে। ধীর স্থির জবাব দেয় ইরফান। তা কিভাবে? ইরফান ম্লান হেসে এগিয়ে যায়, ঘুরিয়ে নেয় প্রণমীকে, কেবিনেটের দিকে মুখ করে দাঁড় করিয়ে পেছন থেকে দুই হাতে আগলে ধরে আদুরে ভঙ্গিতে পরপর নীরের ঠান্ডা স্বরে বলে, এসব করতে তুমি বাধ্য নও। তবে বিয়ে করেছেন কেন? উদাস গলায় জবাব দেয় প্রণমী। ইরফান ওর কথা জবাব না দিয়ে নিজের কথা বলে যেতেই থাকলো, এসব করতে তুমি বাধ্য নও, তবুও তুমি চাইলে করতে পারো, আমি মাইন্ড করব না। বউয়ের সেবা নিতে তুমি নতুন মানুষ, এসব তোমায় শিখিয়ে দিচ্ছে। কি শিখিয়ে দেবেন আপনি আমায়? আমি কি শিখতে পারবো? ইরফান প্রণমীর হাত ধরে উঁচু করে কেবিনেটের ডান পাশ থেকে এক একটা শার্ট ধরে ধরে বলতে থাকে, এটা ডান পাশ, শুরুতে আছে আমার সাদা শার্টটা। বলো কি আছে? সাদা। অস্ফুটে জবাব দেয় প্রণমী। এরপর কালো, আকাশি, নীল, নেভি, অফ হোয়াইট, মেরুন, ধূসর। বলো তো কি কি আছে? ডান পাশ থেকে শুরু হয়, সাদা, কালো, আকাশি, নীল, নেভি, অফ হোয়াইট, মেরুন, ধূসর। ম্লান গলায় জবাব দেয় প্রণমী। আবার বলো, আবার বলো। সাদা, কালো, আকাশি, নেভি, নীল, অফ হোয়াইট, মেরুন, ধূসর। গুড। তো বাপাস থেকে খুঁজতে গেলে কিভাবে খুঁজবে বলো তো? প্রণমীকে খুবই সিরিয়াস, চিন্তিত দেখাচ্ছে, যেন একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সঠিক জবাবটা তাকে দিতেই হবে। নিমিষেই চেহারায় খেলে যায় আত্মবিশ্বাসের ঝলকানি। প্রণমীর উৎসাহী হয়ে বলে, তবে মা পাশ থেকে ওরে আসবে ধূসর, মেরুন, অফ হোয়াইট, নেভি, নীল, আকাশি, কালো, সাদা। উচ্ছ্বসিত হয়ে হেসে ওঠে ইরফান, টকাশ করে প্রণমীকে জোরসে একটা চুমু খেয়ে গাল ভিজিয়ে দিয়ে বলে, গ্রেট, ইউ আর এ জিনিয়াস। শালা আমারও তো ভালো ব্রেন নেই, এই জন্যই তুমি প্রীতমের বোন। গালে যেখানটায় চুমু খেয়েছে ইরফান ওখানে চেপে কপাল কুচকে ফেলে প্রণমী। ইরফান থতমত খেয়ে বলে, শালা গালি অর্থে ব্যবহার করেনি। প্রণমী চুপ করে রয়। ইরফান ওর আরো খানিকটা নিকটে গিয়ে কেবিনেটের মধ্যে কিভাবে কি আছে সব বলতে থাকে সৎসাহে। প্রণমী শুনছে চুপচাপ। সে হঠাৎ টের পেল তার খুব 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 আগ্রহ জমেছে এসব মুখস্থ করে রাখতে। ঠোঁটের কোণে ঈষৎ হাসি রেখা মেয়েটার, একটা ঘোরের মাঝে চলে গিয়েছে সে। ঘোর কাটে লোকটার গমগমে হাসকি স্বরে, হয়েছে আজকের মতো আমার বড় কেবিনেট আর এখানকার বাসিন্দাদের সাথে তোমার আলাপচারিতা শেষ হলো, এখন চলো পাশেরটাতে। ওহ ওয়েট, আমার তোয়ালেগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়ে তো প্রণমী, এই হচ্ছে তৃতীয় তাক। এখানে থাকে ডান দিক থেকে সি ব্লু তোয়ালে মামা, তারপর অরেঞ্জ তোয়ালে ভাই, তারপর পিঙ্কি তোয়ালে আন্টি। খিলখিল করে হেসে উঠে প্রণমী, মুখে আলতো করে হাত চেপে হাসতে লাগলো। ইরফান খুব মজা পেল ওই হাসিতে, মেয়েটাকে আরো হাসাতে ইচ্ছা হলো। প্রণমী আবারও খুব সহজ হয়ে ওঠে, মজা পাচ্ছে সে এই লোকটার বাচ্চামিতে। উৎসাহী গলায় বলে, আর কারা কারা আছে যাদের সাথে আমি পরিচিত হইনি? পরিচয় করিয়ে দিন। ইরফান খুবই সিরিয়াস ভঙ্গিতে উকিঝুঁকি মেরে দেখছে, চোখে পড়ল তার কিছু আন্ডারওয়্যার। নিশ্চুপ হেসে নেয় কিছুক্ষণ, ঠোঁটে দুষ্টু হাসি চেপে রেখে গলা স্বাভাবিক করে বলে, এলাকার সবার সাথে পরিচিত হতে নেই একদিনে, নতুন প্রথমে লজ্জা ভাঙতে নেই এভাবে।
প্রণমী জানে লোকটা মজা করছে, তবে ঠিক কী কারণে ধরতে পারছে না। ইরফান ওকে ঘুরিয়ে পাশের আলমারির সামনে গিয়ে দাঁড়ায়। এটা হচ্ছে আমার বাইরে পরের স্বার্থের বাড়ি। চলো এই ভিআইপিদের সাথেও পরিচিত হওয়া যাক। বুকটা ক্রমশ হালকা হয়ে যাচ্ছে প্রণমীর। টের পাচ্ছে অজানা কিছু ভারী বস্তু তার বুকে চাপা হয়েছিল, সেটি আর নেই। লোকটার সরল দস্যিপনায় সেও মেতে উঠেছে। ইরফান পেছনে দাঁড়িয়ে এটা সেটা হাসির কথা বলছে, সে খিলখিলিয়ে হাসছে। আচমকা সে হাসি থামে যখন কথা বলতে বলতে ওর কাঁধে ইরফান তুতনি ঠেকায় পেছন থেকে। প্রণমী শিহরিত হয়ে ওঠে, কেঁপে উঠে তিরতিরিয়ে। লোকটার গা থেকে ভীষণ মায়া মায়া গন্ধটা পাচ্ছে। গতকাল পুরোটা রাত ধরে ঘ্রাণটার মধ্যে নিজের অস্তিত্ব বিলিয়েছে কোনো অভক্তি ছাড়াই। এই গন্ধটা শুধুই প্রণমীর। ইরফান কথা বলেই যাচ্ছে তো বলেই যাচ্ছে। প্রণমী একা একা হাসে, লাজুক হাসি পরপর নিচু স্বরে বলল, আস্তে কথা বলুন না, দূরে সরে। আমি অন্ধ, কালা তো নই। ইরফান থেমে গিয়ে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। তড়িৎ হাতটা সরিয়ে নেয় কোমর থেকে ওর। থুতনি সরায় কাঁধ থেকে। সেহা এসে দরজায় দাঁড়ায়, সংকোচ নিয়ে নক করে বলল, আসবো। আয়। সেহা ভেতরে ঢুকে পা মাথা প্রণমীকে দেখলো। প্রণমীর ভেজা চুলগুলো দেখে মলিন হাসলো সেহা। ওর হাত ধরে বলল, চলো প্রণমী নিচে। এই প্রণমী কি ভাবি বল? সেহা হাসলো ইরফানের কথায়, বলল, একটু সময় দাও তো, অস্থির হচ্ছ কেন? তুমি যাও, তোমার বন্ধুরা নিচে কি জানি আলোচনা করবে তোমার সাথে। ইরফান প্রণমীকে আরো এক পলক দেখে চলে যায়। এর মাঝে ইনশিরা আসে। সেহা প্রণমীকে নির্বিকার ভঙ্গিতে বলে, কে বের করে দিয়েছে এই সুরটা? তুমি বের করছো? দুপাশে মৃদু মাথা নাড়ে প্রণমী অস্ফুটে বলে। উনি? ভিজি, ইসি আর সেহা একে অপরকে দেখে কিছু সময়, অতঃপর ইসি মজা করে বলে ওঠে, বাবা, নিজের কাজ করতে 15 জনকে ডাকা ছেলেটা বউয়ের পোশাক গুছিয়ে বের করেছে। এই শেহু আমার মাথা ঘুরাচ্ছে। সেহা হেসে ওঠে। প্রণমী মাথা নিচু করে, মুখটা লাজুক তার। ইনশিরা পা থেকে মাথা ওকে দেখে ওকে গিয়ে আগলে ধরে, কাঁধে থুতনি ঠেকিয়ে বলে, চির সুখী হও ভাবি। আমাকে ভাবি ডাকো না তো আপু। তা বললে হবে? ইরফান আমার বড়, দেখলে না তোমার স্বামী এইমাত্র সেহাকে ধমকালো কিভাবে। হল ভর্তি মেহমান গিজগিজ করছে। মাছের বাজারের মতো শোরগোল হচ্ছে হলের মিডল পয়েন্টে। প্রণমীকে নিয়ে মির্জা বাড়ির সবাই এখানে পৌঁছেছে ঘন্টা দুয়েক আগে। কিছুক্ষণ বাইরে বসিয়ে রেখে অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিয়ে ফটোশুট করিয়ে ওকে একটা গেস্ট রুমে বিশ্রাম নিতে পাঠানো হয়েছে। গা কুটকুট করছে প্রণমী। চুমকি পাথর খচিতেও লেহেঙ্গা পরে থাকায় মেজাজটাও চটেছে। এভাবে একা ফেলে সবাই চলে গেল। সে নতুন বউ তো কি, মুখ ফুটে কিছু বলতে পারে না, সবাই বুঝে নিতে পারে না। আর আপু ভাইয়াও কোথায়? তার কাছে থাকবে, কুটিয়ে কুটিয়ে জানতে চাইবে প্রণমীর সুবিধা অসুবিধা। তা না, ওনারা কুটুমদের সাথে আলাপচারিতা করতে ব্যস্ত। 5 মিনিট জড়িয়ে ধরে আদর দিলেই হয়ে গেল। পেটে খিদে চোচো করছে। এদিকে আশেপাশে ত্রিসীমানায় কেউ নেই। আচমকা দরজার নব ঘোরার শব্দ হয়, খুবই ক্ষীণ সে আওয়াজ। প্রণমীর কান খাড়া হয়, নড়ে চড়ে বসে। নিমিষে নাকে সেই ঘ্রাণটা পৌঁছায়, সেই মায়া মায়া ঘ্রাণ। প্রণমী হঠাৎ খেয়াল করলো তার অভিমান চেপে বসেছে লোকটার উপর। এই সুদীর্ঘ সময়ে লোকটাও তো আসেনি একবার। পরপর প্রণমী নিজেকে শোধরায়। সে এত বাচ্চামি কেন করছে? অদ্ভুত, এত উতলা হচ্ছে কেন? ইরফান দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। এক হাতে ছাই রঙের ব্লেজারটা গা থেকে খুলে রেখেছে যেটা, আরেক হাতে একটা বক্স। তার গায়ে ধবধবে সাদা রঙের একটা শার্ট। সাদায় শ্যামলা মুখটা দেখতে ভীষণ অপূর্ব লাগছে। এটা আপনি? প্রণমী ক্ষীণস্বরে প্রশ্ন করে। ইরফান স্মিত হেসে বলে, জি। ওরা সবাই কোথায়? আচ্ছা, ফটোশুটে ব্যস্ত সবাই। প্রণমীর মুখটা আবারও মলিন হয় অভিমানে। হঠাৎ টের পেল মানুষটা তার পাশে এসে বসেছে। প্রণমী আরো কিছু প্রশ্ন করবে, তার আগে ইরফান বলে ওঠে, গেস্টরা খাচ্ছে, আমরা সবাই মিলে 2টো নাগাদ খেতে বসবো। নিশ্চয়ই খেতে পেয়েছে। প্রণমী লজ্জা লাগছে খিদের কথা বলতে। কিছুক্ষণ আগেই তো স্টার্টার খেয়েছে। এখন যদি খিদের কথায় হ্যাঁ বলে তখন লোকটা কি ভাববে তাকে? রাক্ষস। ইরফান হাতের বক্সটা খুলে কাঁটা চামচে এক টুকরো ফিশ কাটলেট তুলে বাম হাতে প্রণমীর থুতনিতে আলতো হাত রেখে বলে, ফিশ কাটলেট। মুখ ঘুরিয়ে নেয় প্রণমী। এই না, সবার সাথে খাবো। ওরা সবাই আমাদের নিয়ে খেতে বসবে যে। হাসে ইরফান। তো তখনও না হয় খাবে, এখন অল্প মুখে দিলে কিচ্ছু হবে না। দনমনা করতে পারল না প্রণমী। এর আগে ইরফান খাইয়ে দিল জোর করে। মুখে খাবারটা যেতেই প্রণমী তৃপ্তিতে শ্বাস ফেলল। পরপর খাবারটা চিবুতে চিবুতে বলল, আপনি খাবেন না? ইরফান তখন খাচ্ছে, বলল, তার বড় অপেক্ষা রাখি? ওদের ভরসা থাকলে আমাদের দুজনের 3টার আগে কিচ্ছু খাওয়া হবে না।
অতি আনন্দে সবাই এমনভাবে মেতেছে, খেতে নাম ভরে গেছে সবাই। প্রণমী হাসে মাথা নিচু করে। ইরফান দেখলো প্রণমীর নাকের নাকফুলটা। হঠাৎ এগিয়ে এসে নাকফুলটা ছুতেই প্রণমী আঁতকে ওঠে। ইরফান চেঁচায়, ওটা কি? কখন আসলো? আজ সকালেই। মানে কি ফালতু কাজ কারবার? কে করেছে? ব্যথা পাওনি? পারমিশন দিয়েছো কেন? আমাকে ডাকুনি কেন? প্রণমী ঘাবড়ে যায়। থামুন থামুন, এত উত্তেজিত হচ্ছেন কেন? হ্যাঁ ব্যথা পেয়েছি, তবে এটা তো ক্ষতিকর কিছু না, মা বলল করাতে। ইরফান চুপ করে বসে। প্রণমীকে কাটলেট খাইয়ে দিতে দিতে বলে, মাম্মা বললো বলে? হুম, কেন এর উপর করে দেখি? যাতে বিবাহিতা লাগে আমাকে দেখতে। আর এটা তো সব মেয়েরাই করে। কেন বিবাহিত লাগবে তোমার স্বামীকে? আপনি? অবাক হয়ে বলল প্রণমী। ইরফান বিরস মুখে কাটলেটটা নিয়ে কণ্ঠে রাগ চেপে রেখে বলে, তো এটা আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না? বিষয়টা তো স্বামী রিলেটেড। এটাতে আমার মতামতের অধিকার সবচেয়ে বেশি। ইরফানের অদ্ভুত কথাটা শুনে মৃদু হেসে ওঠে প্রণমী। ইরফান হাত ছেড়ে টিস্যু নিয়ে প্রণমীর ঠোঁটে লেগে থাকা খাবার মুছিয়ে দিতে চাইল। প্রণমী সাবধান হয়ে কিছু বলতে যাবে, তখনই ইরফান বলে ওঠে, ও শিট। যা ঘটার তাই ঘটেছে। স্মাচ প্রুফ লিপস্টিক তাও তেল মশলা লেগে উঠে লেপটে গিয়েছে ঠোঁটের আশেপাশে। ইরফান বোকা বোকা মুখ করে তাকিয়ে রইল। প্রণমী শ্বাস ফেলে বলল, ঘটিয়ে ফেললেন অঘরণ? জি। লজ্জিত ভঙ্গিতে ইরফান বলল, এখন কি হবে? আমাকে কেমন লাগছে? ভীষণ চিন্তিত লাগছে প্রণমীকে। ইরফান চেয়ে চেয়ে দেখছে প্রণমীকে। হঠাৎ তার হাসি পেল একটা কথা ভেবে। মেয়েরা সবসময় নিজের সাজগোজ নিয়ে সতর্ক। ইরফান টিস্যু পেপার দিয়ে ঠোঁটের চারিপাশে লেগে থাকা লিপস্টিক মুছিয়ে দিতে দিতে বলল, আরে ডোন্ট ওয়ারি, ইরফান মির্জা সব ঘাটতে পারে, আবার সব ঠিক করতেও পারে। স্বামীর উপর ভরসা রাখো। এই না না, ছাড়ুন, যা করেছেন করেছেন। এখন প্লিজ মেকআপ ঘাঁটবেন না, 2.5 ঘন্টা বসে থেকে নিতে হয়েছে। আরে কিচ্ছু হবে না, চুপ করে বসো তো। মেকআপ বক্স এখানে আছে দেখছি, এটা তুলে আমি নতুন করে লাগিয়ে দিচ্ছি। ইরফান ঘষছে প্রণমীর ঠোঁট। প্রণমী বাধা দিচ্ছে। ইরফান শুনছে না, উল্টো বলছে, এই রংটা অতটাও ভালো না, হালকা একটা লাগিয়ে দেব। আরে ছাড়ুন, নষ্ট হবে। আমি সুন্দর করে সাজিয়ে দেব। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলো ইসি, প্রেরণা আর ইনু। প্রেরণার হাতে একটা প্লেটে কিছু খাবার। খেতে বসতে দেরি হবে তাই বোনকে খাওয়াতে এসেছে। ওরা তিনজন হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ওরা বুঝেছে ইরফান জোর করে চুমু খাচ্ছে মেয়েটাকে। ঘটনাটা হুট করে আসা যে কারো দৃষ্টিভঙ্গিতে তেমনই লাগবে। শব্দ পেয়ে ইরফান তড়াক করে লাফিয়ে উঠল। ওরা সবাই মুখ চাওয়াচাই করছে। ইসি প্রণমীকে দেখেই আতকে উঠল। এত সুন্দর মেকআপ ঘেটে কি করেছে? কেমন কাণ্ডজ্ঞানহীন ছেলে! ইরফান বিব্রত, সকলে বিব্রত। প্রণমী কিছু বুঝতে পারছে না। শুধু পরপর প্রেরণা ঘর থেকে বেরিয়ে যায়। হাসি চেপে রেখে বেরিয়ে যায় ইনুও। দাঁড়িয়ে আছে ইসি। ওর গোল্লা গোল্লা চোখ দেখে ইরফান বিরক্ত ভঙ্গিতে বলে, ভাই এভাবে দেখিস না, তোরা যা ভাবছিস তা না। বের হ বের হ। ইস কি অবস্থা করে ছেড়েছে মেয়েটার। অদ্ভুত তুই, উইয়ার্ড তুই। ইরফান চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। ইসির রাগ বাড়ছে। এত সুন্দর সময় সাপেক্ষ মেকআপের এই হাল হলে রাগ তো হবেই। প্রণমী লজ্জায় মাথা নিচু করে বসে আছে। ইসি আপু ওনাকে ভুল বুঝছে। কি লজ্জাজনক ব্যাপার। ইনশিরা আবারও ইরফানকে বলল, যাবি তুই? আপু, প্রণমী ডাক দিল। ইসি তাকাতেই বলল, উনি মেকআপটা ঠিক করছিলেন, নষ্ট না। বুঝতে ভুল হয়েছে তোমার। ইরফান তাকায় বউয়ের দিকে। খুশি খুশি ভাব ধরে এবার ইনশিরার দিকে তাকায়। দাঁতে দাঁত চেপে বলে, তোদের মাইন্ডের মতো নষ্ট নই আমি, হ্যাঁ? যত সব। বেরিয়ে যায় ইরফান। ঘরের বাইরে যেতে দেখা হলো প্রেরণার সাথে। দুজন দুজনকে দেখে অপ্রস্তুত হাসে। অতঃপর পাশ কাটিয়ে চলে যায় ইরফান। ইনশিরা শ্বাস ফেলে প্রণমীর পাশে গিয়ে বসে। তোর ছাতা সব নষ্ট হলো। এখন কে ঠিক করবে? আমি তো এসব পারি না। দাঁড়াও, ইনুকে ডাকছি। ঘরে ঢুকে প্রেরণা চুপচাপ বোনের পাশে বসে সম্পূর্ণ স্বাভাবিক গলায় বলল, এখন এটা আগে খেয়ে নে, কি? খাবার খেতে বসতে দেরি হবে যে। আমার খিদে নেই আপু। মানে তখন সামান্য কি সব খেলি ওতে হলো? আর লজ্জা পাস না, এখানে কেউ কিচ্ছু মনে করবে না তুই খেয়ে নিলে বোকা। যখন সবাই খেতে বসবে তখনও না হয় খাবি। আমার পেট ভরা আপু। ভরা মানে? আমাকে একটু আগে খাইয়ে দিয়ে গিয়েছেন। কে?
অবাক হয় প্রেরণা। প্রণমী মাথা নিচু করে নেয়, ধিমি আওয়াজে বলে, উনি। প্রেরণা তাকিয়ে রইল বোনের নতমস্তকের দিকে কিছু পল। হঠাৎ তার ঠোঁটে ফুটে ওঠে সরল স্নিগ্ধ একটা হাসি, চোখে পানি আসে এক সূক্ষ্ম পরিপূর্ণতার। বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, সুখী থাকো। প্রকৃতি আজ বড়ই উত্তাল। ঝড় হচ্ছে বাইরে এক প্রকার। কমিউনিটি সেন্টার থেকে ওরা বৌভাতের অনুষ্ঠান শেষে সন্ধ্যা নাগাদ বাড়িতে ফিরল। প্রণমী ইরফান যায়নি প্রেরণাদের বাড়িতে, ঠিক করেছে দুদিন বাদে যাবে। সারাদিনের ধকলে সকলেই যখন বিধ্বস্ত, যে যেভাবে পারছে বিশ্রাম নিচ্ছিল। ইরফান প্রণমী নিজেদের রুমে, ইহান পুল সাইডে, ইসি মুইনও তাদের ঘরে। বড়রা নিজেরা আলোচনা করল এবং ইলহাম মির্জা কথাটা তোলেন। সেহা ইনুর ঘরে ছিল, বিশ্রাম নিচ্ছিল। মেজমামার ডাকে না চাইতেও দোতলায় সবাই যেখানে বসে আছে সেখানে এসে বসল। ইলহাম মির্জা চোখ দিয়ে শান্ত এবং সামিনের থেকে অনুমতি নিয়ে কথাটা পারলেন। প্রস্তাব দিলেন সেহাকে উজ্জ্বলের হয়ে। সেহা ভীষণ ভীষণ এবং ভীষণ রকমের অবাক হয়ে বলল, উজ্জ্বল মাহমুদ? বড়রা সবাই থমথমে মুখে বসেছিল। মেয়েটা আবার রিয়েক্ট করে কিনা সেই ভয়ে আলো বুঝিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।